আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিজের খেয়াল রাখার দরকার নেই। কোনো আজরাইলগুলো আমার নাতিরে এমনি মারলো, আল্লাহ সারছে, হাতে ছুরি বসাইছে, যদি পেটে বা গাড়ে বসাইতো কি উপায় হইতো? তারে কাশুক। দাদির কথায় আদনান খানিক হেসে বলে, আরে দাদি, ব্যথা সেরে গেছে। সেরা কাজের ঝিঁড় থেকে সেবা পেয়েছি না, ব্যথা কি আর থাকে বলো? আদনানের এমন কথা ইলমা চোখ রাঙানি দেয়। সেই চোখ রাঙানি আদনানের দৃষ্টি অগোচর হয় না। ইলমার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে আদনান। তৃপ্তি প্রশ্ন করে, কাজের ঝি পাইলা কই? হসপিটালে। নার্স? তৃপ্তির কথায় আদনান মাথা নাড়ায়। ইলমা বিরক্ত হয়। সারা রাত সেবা করলো সে, আর সহজে ক্রেডিট দিয়ে যাচ্ছে নার্সকে। কত বড় অকৃতজ্ঞ ভাবা যায়। ফরিদা পারভিন চিন্তিত হয়ে বলেন, সুস্থ না হওয়া পর্যন্ত বাসার বাইরে যাওয়া নিষেধ তোমার। কি বলো দাদি? বাসায় আমার দম বন্ধ লাগে, আমি ছেলে মানুষ বাইরে যাব, এটাই স্বাভাবিক। আগে বলে হসপিটালে সেই নার্সকে ইফটিচিং করনি তো? তৃপ্তির কথা ইলমা মুখ টিপে হাসে। আদনান বিরক্ত হয়, চল শক্ত করে জবাব দেয়, মনে ছিল না, যেহেতু তুই মনে করিয়ে দিয়েছিস, এরপর এবার অবশ্যই ইফটিজিং করব। তৃপ্তি হতভম্ব হয়ে বলে, আরে না, আমি কি এটা বলেছি নাকি? তুমি তো ইফটিচার, যখন যেখানে সেখানে মেয়ের বাপ সবাইকে ইফটিচিং করো। তুই চুপ থাকবি? মাথা গরম করবি না, সামনে থেকে। মৃদু চেঁচিয়ে জবাব দেয় আদনান। এই না ভালো ছিল, মুহূর্তে টেম্পার গরম। আদনানের ধমক খেয়ে তৃপ্তি চুপসে যায়। তখন ইলমা ফরিদা পারভিনকে বলে, দেখেছো তোমার নাতির ব্যবহারের নমুনা? তৃপ্তি খারাপ কি বলেছে? অসভ্য একটা, যাকে তাকে ইফটিজিং করে। সদরঘাটের প্রেমিক নারী, মুখটা বন্ধ করবি নাকি চর থাপ্পড় খাবি? মুখ সামলে কথা বলো অসভ্য। কিসের প্রেমিক নারী? ফালতু কথাকার। চর মারবে তুমি? হাত দুটো গলায় ঝুলিয়ে দিলে নিশ্চয়ই তেমন কিছু হবে না। তুই আমাকে থ্রেট দিচ্ছিস? তোর ধারণা আছে আমি তোর কি কি ক্ষতি করতে পারি? ইফটিচারদের ব্যবহার এর থেকে সুন্দর হয় না জানি। ব্যক্তিত্ব রাস্তার কুকুরের থেকেও নিম্নতর হয়, সেটাও সবাই জানি। দুজনের ঝগড়ায় ফরিদা পারভিন আদনানকে ধমকে বলেন, এত জেদ ভালো না, নীরব হয়ে কথা বলতে হয়। তৃপ্তি খারাপ কিছু বলেনি। তোরা সব কয়টা নাটকবাজ। এরপর আমার সাথে মিল দিতে আসলে খবর আছে বলে দিলাম। ইলমা চোখের দিকে তাকিয়ে বাজখাই কণ্ঠে কথাটা বলে আদনান দুবদাব পা ফেলে নিজের রুমে চলে যায়। বাকিরা তার যাওয়া দেখছে। ইলমা বিরক্ত হয়ে আদনানের ব্যবহারে তৃপ্তি নিজের রুমে চলে যায়। ফরিদা পারভিন এবং ইলমা কথা বলছে। মূলত আদনানকে নিয়েই ইলমার কাছে কথা তুলছে ফরিদা পারভিন। ইলমা আদনানের ব্যাপারে বেশ বিরক্ত, কিছু বলতেও পারছে না দাদিকে। ফরিদা পারভিন আফসোসের স্বরে বলেন, আমার নাতিটার কি যে হইল, ক্ষণে ভালো ক্ষণে রাগ, আর মাত্র 11 দিন সময় আছে, কি যে হইব এইডার। যা খুশি হোক। কথাটা বলে ইলমা রুমে চলে আসে। ফরিদা পারভিন ইলমার যাওয়া দেখছে। রুমে এসে ইলমা মেসেঞ্জারে প্রবেশ করে। 2 দিন কলেজে যাওয়া হয়নি। এরই মাঝে টেস্ট এক্সামের রুটিন দিয়ে দিয়েছে। ইলমা রুটিন দেখে কপাল কোঁচকায়। তেমন চিন্তা নেই, কারণ তার প্রিপারেশন ভালো। তারপরে একটা ভয় কাজ করছে। সারা বছর মন দিয়ে পড়াশোনা করে ইলমা। আলতু ফালতু কোনো বিষয় নিয়ে ইন্টারেস্ট নয় সে। তার ব্যাচমেট বন্ধুরা যেখানে প্রেমে মজে আছে, সেখানে ইলমা নিজের বিশ্বস্ততা বজায় রাখছে। হারাম সম্পর্কে জড়াতে চায় না সে। এমনিতে তার বাবার ইচ্ছেতে হবে। আগামীকালকে অ্যাডমিট কার্ড আনতে যাবে। পরের দিন থেকে এক্সাম শুরু। টানা 1 সপ্তাহ পরীক্ষা হবে, মাঝে কোনো গ্যাপ নেই। ভেবে ইলমা খানিক বিরক্ত হয়। পড়ার টেবিলে বসে পড়া রিভিশন করতে থাকে। রাত 8:30টার দিকে ঈশিতা, তারেক মাহমুদ এবং ইনান শেখ বাসায় এসেছে। তৃপ্তি দরজা খুলে দিতে সবাই ভেতরে প্রবেশ করে। যে যার রুমে ফ্রেশ হতে চলে যায়। ইনান শেখ এসেছে শুনে ইলমা লিভিং রুমে আসে। ইনান শেখ চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, সন্ধ্যায় নাস্তা করেছো মা? ইলমা মাথা নাড়ায়। ইনান শেখ মেয়েকে কাছে রেখে মাথায় হাত বুলিয়ে দেন। ইলমা বাবার আদরে চুপ করে রয়। বাকিরাও লিভিং রুমে আসে। আদনান সবার শেষে আসে। ইলমা এবং ইনান শেখকে দেখে মনে মনে বিড়বিড় করে বলে, নাটক। তারেক মাহমুদ এবং ঈশিতা ছেলের অবস্থা দেখে জিজ্ঞেস করেন কি হয়েছে। আদনান কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, ওই ছেলেপেলের সাথে মারামারি হয়েছিল। বাহ, এভাবেই মার খাবে তুমি। নিজের খেয়াল তো রাখোই না। আর তুমি ভালো হবে কবে? আর 11 দিন সময় আছে। তারেক মাহমুদের কথায় আদনান বিরক্ত হয়। জবাব দেয়,
কি ভালো হওয়া নিয়ে পড়ে আছো? কোথায় আমি অসুস্থ সবাইকে বলবে, ফল মিষ্টি নিয়ে আমাকে দেখতে আসবে, আম্মুকে বলবে ভালো মন্দ রান্না করতে, তা না বলছো তুমি ভালো হবে কবে? আদনানের কথা ইনান শেখ তারেক মাহমুদের দিকে তাকান। তিনি ছেলের কথায় মৃদু হাসেন। ঈশিতা জবাব দেয়, তোমার বন্ধুদের বলো তোমায় দেখে আসতে। আগামীকালকে আসতে বলেছি। কথাটা বলে আদনান স্থান ত্যাগ করে। ভাবছে তার বন্ধুদের বলবে সে অসুস্থ, দেখতে আসতে। সবাই মজা নিয়ে বলবে নাটক বন্ধ কর। সবাইকে সারা বছর নাটকবাজ বলে আদনান। এদিকে নিজেই নাটকে অভিনয় করছে, ভেবেই নাকমুখ কোচকাশে। রুমে আসতে দেখে রিয়ানার কল। বেশ কয়েকদিন হলো কথা হয় না তাদের। আদনান কল ব্যাক করতে রিয়ানা খোঁজখবর জিজ্ঞেস করে। আদনান স্বাভাবিকভাবেই কথা বলে, অসুস্থের কথা আর বলেনি। সবশেষে আদনান জিজ্ঞেস করে, ভার্সিটি আসো না কেন? বাসা চেঞ্জ করেছি, ব্যক্তিগত প্রবলেম, তাই খুব কম বেরোই। কি হয়েছে? তেমন কিছু না, প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। ব্যাপারটা কি? এখানকার এমপি বাবার প্রপার্টি চালাচ্ছে, ক্লাব বানাবে বোধ হয়, বাবা চাচ্ছে না দিতে। এসব নিয়েই ঝামেলা, ট্রেড দিচ্ছে, সেজন্য আমি একটু সাবধানে থাকি। জয় পাকিস্তানের বাপ? জয় পাকিস্তানকে? ও আচ্ছা, আবরণ। আর কি খবর বলো? চলছে, এরপর কি হবে জানি না। আরে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। জানি না, ভাবছি শহর ছেড়ে দেব। এত ভয় কিসের? ওরা মানুষ মারতে দুইবারও ভাবে না। টেনশন ফ্রি থাকো, আমি যতটুকু সম্ভব তোমায় হেল্প করব। আচ্ছা। দুজন অনেকক্ষণ কথাবার্তা বলে। ডিনারের জন্য ডাক পড়তে আদনান কল কেটে বাইরে আসে। সবার সাথে বসে খাবার খেয়ে নেয় সে। তেমন কথা বলেনি সে। রুমে এসে গ্রুপে কল দেয় আদনান। একে একে সবাই জয়েন করে কলে। আদনান সবার উদ্দেশ্যে বলে, আগামীকালকে আমাদের বাসায় তোদের দাওয়াত। আদনানের এরকম কথায় সবাই একসঙ্গে বলে, কি? আদনান বিরক্ত হয়। যেখানে যায় সেখানেই নাটক। তার বন্ধুরাও কম নয়। নির্মাণ বলে, সত্যি ভাই, তুই দাওয়াত দিচ্ছিস? ভেবেছিলাম তোর বিয়ে ছাড়া এই বাসায় আসা হবে না। নির্মাণের কথায় বাকিরা হাসে, কারণ আদনান কখনো তাদের দাওয়াত করেনি বাসায় আসার জন্য। যতবার আসার জন্য আবদার করত, রেস্টুরেন্টে খাওয়াতো, তবুও বেটা বাসায় বন্ধু বান্ধব আনত না। এর কারণ জিজ্ঞেস করলে বলতো, কিন্তু তার আম্মু আব্বা এরকম না। অতিথি আপ্যায়ন খুব ভালো করে করতে পারে। নির্মাণের কথায় আদনান ধমক দিয়ে বলে, আমি অসুস্থ, আমাকে দেখতে আসবি তোরা। এখন তো বাইরে বেরোতে দিবে না, তোরাই আয়, আড্ডা দেব। তোকে দেখতে যাওয়ার জন্য সাথে কি নেব? শেজানের কথায় নির্মাণ বলে, জুনিয়র মেয়ে জোগাড় করিস। শাহরিয়ার আদনান শেখ ইপ্রিজিং করবে তাকে। এই হালার পো, চুপ থাক। এই ইফটিজিং কথাটা শুনতে শুনতে বিরক্ত আমি। আদনানের কথায় নিশাদ জবাব দেয়, তাহলে ভালো হয়ে যা। তুই ভালো হ। আদনান বাজে ছেলে, বাজেই থাকবে। আল্লাহ, এই ছেলেকে সঠিক পথে আনো। রাহার কথায় নির্মাণ জবাব দেয়, কাকে জানি ভালোবাসে আমাদের ইফতিয়াজ ভাই শাহরিয়ার আদনান শেখ। বল ভাই, মেয়েটাকে? তোর নানিকে ভালোবাসি আমি। আমার নানি আরো 3 বছর আগে মারা গেছে। মুখ বন্ধ কর। আদনানের কথায় নির্মাণ আর এই কথা তোলেনি। তবে সবাই শিওর আদনান নতুন কারো প্রেমে পড়েছে, কিন্তু কে সে সেটাই জানে না কেউ। কারণ রিসেন্ট কোনো মেয়েকে পছন্দ করা নিয়ে কিছু বলেনি আদনান। অন্যান্য সময় বন্ধু মহলে মেয়ের ডিটেলস, পিকচার সবই দেখাতো সে। এবার কিছুই করছে না। সকালে ইলমা তৃপ্তি দুজনেই কলেজে গিয়েছে অ্যাডমিট কার্ডের জন্য। ঈশিতা এবং ফরিদা পারভিন একা হাতে রান্নাবান্না সামলাচ্ছে। আদনানের বন্ধুরা আসেনি এর আগে, এ প্রথম আসবে, সেজন্য আদর আপ্যায়ন একটি অন্যরকম হওয়া চাই। একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আদনান। ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের রুমটা গোছায় সে। নিজের রুম নিজেই গোছাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। 11টার দিকে ইলমা তৃপ্তি বাসায় চলে আসে। দুজন ফ্রেশ হয়ে ঈশিতাকে কাজে হেল্প করে। কাজকর্ম শেষ হতে ইলমা গোসল সেরে নামাজ আদায় করে নেয়। এরই মাঝে কিছুটা হইচই কানে আসে। ইলমা বুঝে আদনানের বন্ধুরা এসেছে। ইলমা রুমেই থাকে। তাদের সামনে যেতে লজ্জা করছে তার। আদনান তার বন্ধুদের সাথে দাদি, মা, তৃপ্তির পরিচয় করিয়ে দেয়। নির্মাণ আদনানকে কোনই দিয়ে গুতা মেরে বলে, তোর প্রেমিক নারী কোথায়? জানি না। বিরক্ত নিয়ে বলে আদনান। নির্মাণ খানিক হেসে বলে, ব্রেকআপ হয়েছে? আজকে তোর খাওয়া বন্ধ। উল্টাপাল্টা বলছিস কেন? বাপরে, সামান্য কথায় আমার দুপুরের খাওয়া বন্ধ করে দিবি? কথাটা বলে আদনান শেজানের দিকে তাকায়। যেহেতু দুপুরে খাওয়া, সেজন্য দেরি করেনি। সবাই টেবিলে বসে খাবার খেতে। আদনান তৃপ্তিকে ডাকে। তৃপ্তি আসতে নিশাদ বলে,
পাশে বসো, দূরে দূরে থাকছো কেন? তৃপ্তি খানিক লজ্জা পায়, জবাব দেয়, তেমন কিছু না। আদনান সেসব তোয়াক্কা না করে বলে, মেরিজা কোথায়? রুমে। খাবার খাবে না? খাবে। ডেকে আনতো। তোদের নাটকের শেষ নেই। ছেলে ফ্রেন্ড রাখতে পারে, কিন্তু মেহমানদের সামনে আসতে যত সমস্যা। লিভিং রুমে পা রাখতে আদনানের কথা কর্ণকুহর হয় ইলমার। দাদি তাকে ডেকে এনেছে খাবার খেতে, দাদির সাথে এসেছে সে। আদনানের ঝাঁচালো কণ্ঠের বলা কথা শুনে ইলমা বিরক্ত হয়, সাথে কিছু লজ্জা পায়। বাকিদের দিকে তাকানোর সাহস করতে পারেনি। ইলমা আসতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, সদরঘাট থেকে আসতে এত দেরি হচ্ছে যে ভাবছিলাম প্রেমিক নারীর জন্য হেলিকপ্টার পাঠাবো, কিন্তু প্রেমিক নারী তার আগেই তার পদধূলি দিয়েছে। ধন্য হলাম। প্লিজ আসন গ্রহণ করুন। আদনানের অপমানসূচক বাক্যে ইলমা জবাব না দিয়ে সোজা পাশ কাটিয়ে কিচেনের দিকে যায়। তৃপ্তি মুখ টিপে হাসে, নির্মাণও হাসছে। বাকিরা আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান হতভম্ব হয়ে যায়, বাকিদের ধমকে বলে, খাবার খাওয়ায় মনোযোগ দে, ওর ভাব এমনিতেও একটু বেশি। নির্মাণ চুপি চুপি বলে, এটা কিন্তু বেস্ট। চুপ। আদনান খাবের খাবে কি রাগ হচ্ছে ইলমার প্রতি। নিজে যে কতগুলো কথা বলেছে সেসব তার হালদোল নেই। পুরোটা সময় আর ইলমা এদিকে আসেনি। বাকিরা খাবার খেয়ে এসে তার রান্নার প্রশংসা করে। কিছুক্ষণ বসে থাকার পর সবাই আদনানের রুমে যায়। নির্মাণ আদনানের গিটার নিয়ে নাড়াচাড়া করছে। রাহা বলে, চল ছাদে যাই, আদনান গান শোনাবে। বিকেলে। শান্ত স্বরে জবাব দেয় আদনান। বাকিরা কেউ ফোন স্কল করছে, কেউ আদনানকে নিয়ে হাসছে। ইলমা কিভাবে সূক্ষ্মভাবে আদনানের মাথায় হেড করে দিল। খাবার খেয়ে ইলমা রুমে চলে আসে। তৃপ্তিও নিজের রুমে চলে যায়। রুমে এসে ইলমা পায়চারি করতে থাকে। এখনো তার গা জ্বলে যাচ্ছে আদনানের কথার জন্য। কত বড় দুঃসাহস! সবসময় এমন করে আদনানটা। বিকেলে সবাই মিলে ছাদে আসে। এক একজনের অবস্থা খারাপ চারতলাবে। নির্মাণ গিটার নিয়ে উঠেছে। আদনান তৃপ্তিকে মেসেজ দিয়ে বলে, মেরিজাকে নিয়ে ছাদে আয়। তৃপ্তি রিপ্লাই করে, ও আসবে না। আসবে। বল আমি বলেছি আসার জন্য। না আসলে? আমি আসবো। আচ্ছা দেখি। তৃপ্তি ইলমার রুমে যায়। সাহস সঞ্চয় করে বলে, ছাদে যাবে ইলমা? এখন? বিকেল বেলা। চল, শিমুলকে আসতে বলবো, আড্ডা দেব। ভালো লাগতেছে না। তৃপ্তি এটা ওটা বলে টেনে টুনে ছাদে নিয়ে আসে ইলমাকে। ইলমা ছাদে এসে বিস্ময় নিয়ে তাকায় তৃপ্তির দিকে। সে জানতো না আদনান যে তার বন্ধুদের নিয়ে ছাদে। ইলমা যাওয়ার জন্য পা বাড়াতে তৃপ্তি হাত ধরে নেয়। আদনান রাহাকে চোখ দিয়ে ইশারা করলে রাহা বলে, এদিকে আসো মেলিসা, এত লজ্জা পাচ্ছ কেন? তৃপ্তির সামনে এগোয় ইলমা। তাদের সামনে আসতে নিষাদ বলে, আমরা তোমার বড় ভাইয়ের বোনের মতো, এত লজ্জা পাচ্ছ কেন? আমরাই তো। ইলমা দৃষ্টি মেঝেতে রেখে বলে, তেমন কিছু না। বাকিদের সাথে টুকটাক পরিচয় হয় ইলমার। সবাইকে নিজের নামের উচ্চারণ বলে মেলিসা, নট মেলিসা। টুকটাক কথাবার্তা বলে নির্মাণ গিটারটা সুর তোলে। আদনান গান গাইবে। বন্ধু মহলে গান গায়, ভিডিও মেক করে। তবে ফ্যামিলি মেম্বারসদের সামনে গান গায় না তেমন। কি গান গাইবে ভাবতে ভাবতে আদনান সুর তোলে, গাওয়া শুরু করে, হে সোনা ভাজি প্রেমের সাগরে মোহনায়, কতটা দূর নেই জানা, প্রেম সে তো বাধা মানে না, প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাজব ভালো, ভীষণ আদর দেব তোমাকে, আকাশেরই সীমানায় গধূলির সাজ, তোমাকে বলে দিয়ে যায় ঠিকানায়। ও ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, অসীম আকুলতা, এই তো ভালোবাসা। ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, এই তো ভালোবাসা। প্রেমের সাগর ভেজা চাদর
তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসব ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আদনানের গান গাওয়া শেষ হতে কেউ কেউ শব্দ করে হাসে, তো কেউ কেউ বাহাবা দেয়। নির্মাণ চট করে বলে, গানটা তোর সাথে খাপে খাপ মিলেছে, কিন্তু গোলাপ ফুলের জায়গায় জবা ফুল কাকে দিলি ভাই? আদনান নিচের দিকে তাকিয়ে হাসে, জবাব দেয়, এই বিল্ডিং এর সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়েছি। আদনানের কথায় বাকিরা হেসে মজা নেয়। সেজান জিজ্ঞেস করে, মেয়েটাকে? তখন তৃপ্তি জবাব দেয়, শিমুল নাকি? বাকিরা তাকায় আদনানের দিকে। এই নামটা শুনে আদনান বেজায় বিরক্ত হয়, জবাব দেয়, এই সুন্দর মানে কি সাদা চামড়া নাকি? সবার চোখে সাদা চামড়া সুন্দর, কিন্তু আমার কাছে সেটি না। আমার মনে গেঁথেছে যে মেয়ে, সে কুৎসিত অসুন্দর হলেও আমার চোখে সে বিশ্ব সুন্দরী। তাহলে তোর পছন্দ করা মেয়ে এই বিল্ডিং এর? না, ওটা তো কথার কথাই বলেছি। আমার পছন্দের নারী তোদের আশেপাশেও নেই। নিশাতের কথায় আদনান জবাব দেয়, তাহলে কে সেই মেয়ে? তো নানি। ফাজলামি স্যার, মেয়েটা কে সেটা বল। এই তোর আমার বাসা ছাড়বি কখন সেটা বল, আসলে তো যাওয়ার নামগন্ধ থাকে না। নির্মাণ চিন্তিত ভঙ্গিতে জবাব দেয়। আদনানের এমন কথা ইলমা হতবাক হয়ে যায়। অতিথিদের কেউ এভাবে তাড়িয়ে দেয়, কত বড় অসভ্য ভাবা যায়। নিশাত মুখ বাঁকিয়ে জবাব দেয়, আজকে থাকবো, তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, তোদের না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই। নিজে তো ডেকে আনলি, এখন তাড়িয়ে দিচ্ছিস? সেজানের কথায় আদনান জবাব দেয়, তোদের নজরের প্রতি আমার বিশ্বাস নেই, সেজন্য তাড়িয়ে দিচ্ছি। নির্মাণ জোরে সোরে বলে, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, এই দিন দেখার জন্য খোদা বাঁচিয়ে রেখেছে। আদনান নির্মাণের পিঠে কিল বসিয়ে বলে, নাটক বন্ধ কর, না হলে লাথি মেরে নাটক করা বের করে দেব। আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আমিন। আদনান কথার ফাঁকে ইলমাকে একবার পরখ করে। সে তৃপ্তির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান আকাশের দিকে তাকায়। সময়টা গোধূলির শেষ লগ্নে। সূর্যের রশ্মি ধীরে ধীরে মিয়ে যাচ্ছে। আকাশে লাল, গোলাপি এবং কমলা রঙের মিশ্রণ ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা চলে এসেছে। কিছু কিছু পাখি ঝাঁক বেঁধে বাসায় ফিরে যাচ্ছে এবং প্রকৃতিও কিছুটা শান্ত হয়ে পড়েছে। এই শান্ত প্রকৃতি, রক্তিম আকাশ যেন জীবনের অস্থিরতা এবং সময়ের গতির স্মরণ করিয়ে দিচ্ছে। অন্যদিকে প্রকৃতিতে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাচ্ছে। যেহেতু মাগরিবের আজান পড়বে, চারদিকে সেজন্য সবাই একে একে ছাদ পরিত্যাগ করছে। নিশাত, রায়া, সেজান কথা বলতে বলতে আগে যাচ্ছে। পেছনে নির্মাণ এবং তৃপ্তি, তাদের পেছনে ইলমা এবং ইলমার পেছনে আদনান নামছে ছাদ থেকে। ইলমা আনমনা হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আদনান ইলমাকে পাশ কাটিয়ে নির্মাণের পেছনে আসে, কাঁধে হাত রেখে বলে, নাস্তা খেয়ে চলে যাবি কিন্তু। শালা, এরকম কেন তুই? এভাবে কেউ তাড়ায়? তোদের নজরের বিশ্বাস নেই, যত তাড়াতাড়ি বিদায় হবি তাতেই মঙ্গল। দিলাম না নজর। তাহলে তো ভালোই। এই মেলিসা কি সিঙ্গেল? আদনান বিরক্ত হয়, জবাব দেয়, যদি সিঙ্গেল হতো তাহলে কি সদরঘাটের প্রেমিক নারী বলে রাখতাম? নির্মাণ না বোধকে মাথা নাড়ায়। আদনান বলে, ওর ছেলে ফ্রেন্ড আছে। ছেলে ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আলাদা। ওর কথা আমায় বলিস না তো। বিরক্ত হয়ে বলে আদনান। নির্মাণ টপিক চেঞ্জ করে বলে, তোর বোনের সাথে লাইন লাগিয়ে দে। তোর মতো 12 ব্যাটারির সাথে আমার বোনের লাইন লাগানো তো দূরে থাক, রাস্তাটাই ভেঙে দেব। তোর মতো ভাই থাকলে ওদের দুজনের আর প্রেম করা লাগবে না। শালার ভাই, নিজের তো 100টা প্রেম করিস, ওদের বেলায় এমন বেইমানি কেন? তৃপ্তি আমার বোন, সেজন্য প্রেম ভালোবাসার মায়ের বাপ, কিন্তু মেলিসা তো আরেক বেটার বউ। ওর প্রেম করা না করা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। দেখিস না ওর ছেলে ফ্রেন্ড আছে, তৃপ্তির নেই। নির্মাণ সন্ধিহান দৃষ্টিতে তাকায় আদনানের দিকে। কথার কোনো ঠিক নেই, মানে যাই হোক, ঘুরে ফিরে মেলিসার ছেলে ফ্রেন্ড নিয়ে কথা আসবে। ঘুরে ফিরে একই কথা, মেলিসার ছেলে ফ্রেন্ড আছে। আদনানের কথা ধরন দেখে নির্মাণ আশা ছেড়ে দিয়েছে। এই বিষয়ে কথা তোলাই বন্ধ করে দিয়েছে। মেলিসার ছেলে ফ্রেন্ড নিয়ে আদনানের অনেক সমস্যা। ভেতরে ভেতরে জ্বলছে পুড়ছে, কিন্তু মুখে বলছে না, তবে জায়গা বুঝে খোঁচা মারছে। কিন্তু এসব ব্যাপারে ইলমার কোনো হেলদোল নেই। এটা সত্যি, তৃপ্তির ছেলে ফ্রেন্ড নেই, ইলমার আছে। ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তবে মানুষ তার খারাপ হয় না। তেমনি রিহান এবং মাহিম ও ভালো ছেলে। ইলমা যখন হেল্প চায় পায়, বিপদে পাশে পায়। এরকম কয়জন করে?
তাদের নিজেরও গার্লফ্রেন্ড আছে, কিন্তু আদনানের মাথায় সেই একই পোকা ইলমার ছেলে ফ্রেন্ড আছে। ইনান শেখ এবং তারেক মাহমুদের সাথে দেখা করে একসাথে বসে নাস্তা করে আদনানের বন্ধুমহল। অনেকক্ষণ গল্পগুজব করে, কিন্তু আদনানের জ্বালায় বেশিক্ষণ থাকতে পারেনি। এই সময়ের মাঝেই কতবার যে নির্মাণকে তাড়িয়েছে হিসাব ছাড়া। বলা যায় তার অ্যালার্জি ছুটে গেছে নির্মাণ, শেজান, রাহা, নিশাদ এতক্ষণ তার বাসায় থাকায়। আদনানের জ্বালা যন্ত্রণার অবসান ঘটিয়ে 8টার দিকে সবাই বিদায় নেয়। তাদেরকে বিদায় দিয়ে আদনান যেন হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে শপথ নিয়েছে তৃপ্তি ইলমার বিয়ের আগে ওদের আর এই বাসায় আনবে না। ছাদ থেকে এসে মাগরিবের নামাজ আদায় করে নাস্তা খেয়েছে ইলমা। এরপর পড়ার টেবিলে সে বসেছে 10টার দিকে, এসে ডিনার সেরেছে সবার সাথে। আগামীকালকে তার ইংলিশ এক্সাম, সেজন্য পড়ছে মনোযোগ দিয়ে। ইংলিশ এক্সামের পর বাংলা এক্সাম, সব উল্টাপাল্টা রুটিন দিয়ে রেখেছে। কেটে গেছে 5 দিন। ফায়জা চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে। ইলমার এক্সাম চলছে জোর দমে। সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। খাওয়ার সময় ছাড়া লিভিং রুমে আসে না সে, সারাক্ষণ বইয়ে মুখ গুজে রাখে। ইলমার পড়াশোনা নিয়ে এত সিরিয়াসনেস দেখে আদনান বিরক্ত হয়। এত খাটনি করে লাভ কি? সেই তো বিয়ে করে বাচ্চা সামলাবে। তার চেয়ে কোনো রকম টাইপের পড়ালেখা করা ভালো। প্যারা নাই, চিল। 2 দিন পর রেজাল্ট দিলে দেখা যাবে ইলমা ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, কিন্তু তাতেও সে খুশি না। কেটে কেটে মুখ লাল নীল বানাবে, তাতেও আর একটা নাটক সৃষ্টি হবে। আদনান আছেই তার পরিবারের এক একজন সদস্যের নাটক উপভোগ করার জন্য। এছাড়া আর কি? আদনানের জ্বর ভালো হয়েছে, তবে শরীর কিছুটা দুর্বল। তাতে আদনানের কি যায় আসে? সে বিন্দাস বাইক নিয়ে ঘোরাঘুরি করছে, মাঝে মধ্যে মেয়েদের ইপটিজিং করছে। বেশ চলছে তার দিন। আজকেও তার ব্যতিক্রম না। সকালে নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে আদনান। মেইন রাস্তার জ্যাম ঠেলে বাইক নিয়ে বেরিয়ে আসে। এই রাস্তায় তেমন জ্যাম নেই। রাস্তায় স্টুডেন্টরা কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে। আদনান বাইকের গতি কমায়। সামনে দল বেঁধে যাচ্ছে কিছু কলেজের স্টুডেন্ট, পেছনে একটা মেয়ে। সে একাই যাচ্ছে। আদনান মেয়েটার সোজাসুজি এসে বলে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আদনানের এরকম গান শুনে মেয়েটি তার দিকে তাকায়। মেয়েটার তাকানো দেখে আদনান বিরক্ত হয়, সামনে নজর দেয়। তখন মেয়েটি কিছুটা জোরে বলে, ভাইয়া রাইড শেয়ার করুন। মেয়েটির কথায় আদনানের হাসি পায়, তবে হাসে না, জবাব দেয়, আমার বাইকের পেছনে মেয়ে মানুষ নেই না। তাহলে গানে কেন বললেন সঙ্গী হলে দোষ কি তাতে? এখন রাইড শেয়ার করেন। চুমকি পথে একা চলেছে সেজন্য বলেছি। আমার বাইকে মেয়ে মানুষ উঠাই না। আপনি চাইলে ওভারকল করে নিতে পারেন। কথাটা বলে আদনান বাইকের স্পিড বাড়ায়। সোজা চলে আসে ভার্সিটিতে। এসে একটা সিগারেট ধরায় আদনান। জ্বলন্ত সিগারেট হাতের ফাঁকে নিয়ে সামনে হাঁটে এবং কিছুক্ষণ পরপর সেটা মুখে নিয়ে টান মারে। তার বন্ধুদের কাছে আসতে নির্মাণ খবর দেয় জয় আবরণের সাথে বাইক রেস করার জন্য। তারা প্ল্যানিং করেছে বাইক রেসের। বাইকাররা অংশগ্রহণ করতে পারে, তবে জিতলে অন্যরকম সুবিধা, সেটা হলো গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে পারবে। সব খরচ যারা হারবে তারা বহন করবে। আদনান এরকম পুরস্কারের কথা শুনে মৃদু হাসে। বাকিরা তার দিকে তাকিয়ে আছে। আদনান বলে, জয় যেমন বলদ, ওর বুদ্ধিও তেমন মাথা মোটা। খিরে, ওর জয় বাংলায় সেদিন যেভাবে লাথি মেরেছিলাম, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। আদনানের কথায় নির্মাণ বলে, ট্রিটমেন্ট নিয়েছে এতদিন, সেজন্য জয় পাকিস্তানের মূল্যবান সম্পদ জয় বাংলা সুস্থ হয়ে গেছে। ওদের কথাবার্তা শুনে বাকিরা হাসছে। আদনান জয়ের মেশিনে লাথি মেরেছিল, যেটাকে এখন জয় বাংলা বলে সম্বোধন করছে। তখন সেজান মোহিত বলে, আচ্ছা ভাই, সেদিন তো গান গাইলি, আমি প্রেমিক আমি কবি। বুঝলাম প্রেমিক, কিন্তু কবি হলি কবে? মনের কবিতাটাই আসল কবিতা, সেই হিসেবে কবি আছি। শোন, প্রেমিক মানেই তো কবি, তাই না? তাহলে একটা কবিতা শোনা। সেজানের কথায় রাহা বলে, বল একটা কবিতা। নিশাত চেপে ধরে। নির্মাণও তো খুশিতে বলে, প্লিজ ভাই একটা কবিতা শোনা। যদি শোনাস তাহলে আমার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে একদিন ডেট করতে দেব তোকে। অতি আবেগে কথাটা বলেছে নির্মাণ। আদনান বাঁকা হাসে। সিগারেটের শেষ টান দিয়ে সেটা ফেলে দেয়। নির্মাণ আদনানের ভাব দেখে ঢোক গেলে। সত্যি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার জন্য এই অসভ্য কবিতা বলবে না তো? হায় হায়, তাহলে তো আর গার্লফ্রেন্ড তার কপালে লাথি মেরে আদনানের সাথে ছুটবে। আদনান নির্মাণের কথা সিরিয়াস নেই। একটা কবিতা সে বলবে, সমস্যা নেই, কিন্তু একদিনের ডেটের জন্য সে গিফট নিবে, সেখানে যা টাকা খরচ হবে সেটাও নির্মাণের পকেট থেকে নেবে। সে যেন আগ্রহ নিয়ে বলে, নির্মাণ তার গার্লফ্রেন্ড দেবে তোকে, আমার দেওয়ার মতো কিছুই নেই, তবে তোর বিয়েতে কাপ পিরিচ দেব। সেজানের কথা শেষ হতে নিশাদ বলে,
আমি পিঙ্ক কালার ডিনার সেট দেব। তখন আদনান থমকে বলে, তোরা থাম। নির্মাণ একদিনের জন্য ডেটে যাওয়ার জন্য তার গার্লফ্রেন্ড দেবে, সাথে একদিনে ডেটে গেলে যা খরচ হবে সেটাও দেবে। হ্যাঁ দিবে, সমস্যা কোথায়? নিশাতের কথায় নির্মাণ চোখ রাঙায়। আদনান নির্মাণের চেহারা দেখে হাসে, মুহূর্তে সিরিয়াস হয়ে যায়, আনমনা হয়ে বলে, তুমি কাব্য, তুমি গল্প, তুমি উপন্যাস, তুমি বিচ্ছেদ, তুমি দহন, তুমি গভীর যন্ত্রণা, তুমি আবেগের প্রশ্রয়, তুমি আমার গল্পের সূচনাবিহীন উপসংহার। মনোহরিণী নাকি আমার হৃদয়ের ঈশ্বরী, তুমি যে চিরন্তন প্রেরণা, তুমি তো অশ্রু জলে সিক্ত সুখী প্রিয়া, তুমি রাতের নীরব আকাশ, তুমি স্বপ্নের অভিজ্ঞান, চিরকালই অমল, তুমি এক একটি রহস্যময় দৃষ্টি, তুমি প্রেমের অদৃশ্য সুর, অবিরত বয়ে চলা আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। আদনানের প্রেমময় কবিতা শুনে সবাই অবাক হয়, সাথে হাত তালি দেয়, প্রশংসা করে। আদনান যে সত্যি কাউকে ভালোবাসে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। এদিকে নির্মাণ মনে মনে গালি দিচ্ছে আদনানকে। সে তো আবেগের ঠেলায় বলছিল কথাটা, কে জানতো আদনানের মতো মেয়েবাজ বজ্জাত ছেলে সেটা সিরিয়াস নিয়ে প্রেমময় কাব্য শোনাবে। নির্মাণ নাক মুখ কুচকে তাকায়, বিড়বিড় করে বলে, শালা একজনকে ভালোবেসে অনুভূতিতে বসেছে, অন্যদিকে বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ডেটে যেয়েও এক পায়ে রাজি আছে। আদনান প্রেমময় কাব্য বলা শেষ করে নির্মাণের দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। বাকিরাও নির্মাণের চেহারা দেখে হেসে মজা নিচ্ছে। এদিকে নির্মাণ বেচারা মুখখানা গম্ভীর করে বলে, কথার কথা বলেছি, কবিতা শোনালে আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যেতে দেব, কিন্তু তুই শালা যে বড় বজ্জাত, মেয়েবাজ আর হারামি, সে বিষয়ে সন্দেহ নেই। কত বড় মেয়েবাজ হলে ডেটে যাওয়ার কথা শুনে কবিতা শোনায়। রেসে জিতলে ট্যুরের টাকা তোর, আমি কারোর গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি না। আদনানের কথায় নির্মাণ খুশি হয়ে বলে, সত্যি তো? না, টাকাটা কোনো গরিবকে দিলে কাজ হবে, তুই শহর এখান থেকে। আদনান কিছুক্ষণ চুপ থাকে, ভেবে জবাব দেয়। সাথে সাথে নির্মাণের মুখের খুশি হাওয়াই মিঠিয়ার মতো মিয়ে যায়। আদনান আর মোড়া ভাঙে। বাকিরা তাকিয়ে আছে তাদের দিকে। সেজান বলে, সত্যি করে বল, কার প্রেমে পড়েছিস? তোর বোনের। আদনানের কথায় সেজান জবাব দেয়, আমার বোন বিবাহিত, তোর নজর এতটাও খারাপ না। আমার হৃদয়ে যার বাস সে একটা ধানি লঙ্কা, যার তীব্র ঝাঁঝে আমার হৃদয়ে মাঝে মধ্যে চলে ওঠে। আদনানের কথায় সবাই হাসে। রাহা জবাব দেয়, ঠান্ডা হয় না? হয়, যখন তার দিকে কোমল দৃষ্টিতে তাকাই। মেয়েটা আশেপাশেই আছে। নিশাতের কথায় আদনান কৌতূহল রাখতে বলে, ছবির দিকে তাকাই, আশেপাশে থাকলে তো হতোই, দিনে 4 বার করে চুমু দিতাম। আস্তাগফিরুল্লাহ, ছি ছি। নিশাতের কথায় আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, আর কিছু জিজ্ঞেস করবি না? সবাই চুপ। আদনানের মুখে লাগাম কম, যখন যেখানে খুশি সেখানে যা খুশি তাই বলতে পারে, যাকে তাকে মুখের উপর কথা শোনাতে পারে। আদনান বাইকে চাবি ঘোরাতে ঘোরাতে বলে, ক্লাসে যাবি না তোরা? সবাই হ্যাঁ বোধকে মাথা নাড়ায়। ক্লাসে যেতে যেতে নির্মাণ বলে, ট্যুরে যাব, কিছু টাকা দিস। প্লেট নিয়ে গেটের সামনে আয়, নিশ্চয়ই দেব। শালা তুই এমন তেতো কেন? ওই যে তোর নানিকে ভালোবাসি সেজন্য। আমার নানি পটল তুলেছে অনেক আগে, সময় আছে, ভালো হয়েছে আদনান। ভাবছি মেয়েদের ইভটিজিং করা ছেড়ে দেব। মাশাল্লাহ, এভাবে পরিবর্তন আসুক তোর মাঝে। আচ্ছা, ছেলেদের ইভটিজিং করলে কেমন হয়? ইউনিক না? আদনানের কথায় নির্মাণের মুখের কথা উড়ে যায়। হতভম্ব হয়ে তাকায় আদনানের দিকে। নির্মাণের তাকানোতে আদনান হাসে। নির্মাণ তখন আদনানের পিঠে চাপড় মেরে বলে, তোর প্রেমিক নারীর কাছে বিচার দিব। ইলমার কথা উঠাতে আদনান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়, গম্ভীর কণ্ঠে বলে, ওর কথা বাদ দে। শ্লীর মেয়ে আমাকে যে অপমান করে, মুখের ওপর থ্রেড দেয়। তুই বল, আজ পর্যন্ত কারোর বুকের পাঠা এত বড় হয়নি যে আমাকে থ্রেড দেবে, কিন্তু এই মিলিচা কথায় কথায় থ্রেড দেবে। কি বললে থ্রেড দেয়? হাঁস ভেঙে গলায় ঝুলিয়ে দেয়ার, পান থেকে চুন ঘষলে বলবে খবর আছে। আদনানের কথায় নির্মাণ শব্দ করে হাসে। তার হাসি দেখে আদনান ভীষণ বিরক্ত হয়। 2 দিন পর আদনান নির্মাণের সাথে বেরিয়েছে বাইক রেসের উদ্দেশ্যে। তাদের সিলেক্ট করা লোকেশনে আসে 2 জন। সে যেন আসবে সেখানে। আদনান বাইক থেকে নামতে জয়কে দেখে, যে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে। আদনান এক নজর জয়কে পরখ করে নেয়।
একটু সাইডে এসে সিগারেট ধরিয়ে সেটা টানতে থাকে। বাকিরা সব ঠিকঠাক করছে। আদনানের সিগারেট খাওয়া শেষ হতে সবাই রেসের জন্য তৈরি হয়। তার 5 জন বাইকার মিলে রেস করবে। তাদের মধ্যে আছে জয়, আদনান, সাথে তাদের ভার্সিটির আরও 3 জন ছেলে। সবাই নিজেদের বাইকে উঠে বসে। তৈরি হয়ে বসতে তাদের রেস শুরু হয়। নির্মাণ তাকিয়ে আছে সবার যাওয়া দেখে। মুহূর্তের মাঝে বাইকগুলো তাদের চোখের আড়াল হয়ে যায়। তবে রাস্তার পাশে সেট করা মিনি ক্যামেরায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। নির্মাণ চিন্তিত, আদনান জিতবে তো? বাকিরা মিলে ঠান্ডা কোমল পানীয় পান করছে। সেজান নির্মাণের পাশে দাঁড়ানো। নির্মাণ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল মেসেজে। সেজান রাস্তার দিকে চোখ বুলিয়ে রেখেছে। নির্দিষ্ট একটা সময় পেরোনোর পর তাদের আসতে দেখে সবাই। আদনান জয় প্রায় আগে পিছে, কখনো জয় আগে তো কখনো আদনান আগে। দুজন প্রায় প্রতিযোগিতায় আছে, যে কোনো একজন জিততে পারে। নির্মাণ চিৎকার করে বলে, আদনান জিতবেই। ছেলেপেলেগুলো জয়ের নাম তুলছে, কারণ তারা সবাই জয়ের লোক। তাদের জয় জয় স্লোগানের মাঝে আদনান এসে লাল ফিতা ক্রস করে থামে। নাকিরা হতভম্ব হয়ে তাকায়। নির্মাণ চিৎকার করে বলে, জিতছি রে, প্রেমিক নারীর আদনান জিতছে। নির্মাণের এমন স্লোগানে সেজান চট করে চড় বসায় নির্মাণের কাঁধে। আদনান চোখ রাঙিয়ে তাকায়। নির্মাণ কৃত্রিম হেসে বলে, জিতছে রে, জিতছে, আদনান ভাই জিতছে। সেজান নির্মাণ আদনানের কাছে আসে। আদনান বাইকের হেলমেট খুলে জয়ের সামনে আসে। চোখে মুখে তার তাচ্ছিলের হাসি। একটু আগে বাইকের রেসে জয় আবরণকে হারিয়েছে আদনান, সেজন্য একটু অহংকার তো মনে আসছে। বিশেষত জয়ের চেলাপোলাগুলো জয়ের নামে গীত গাইছিল, কিন্তু বেচারা জয় আবরণ 71-এ হেরে যাওয়া জয় পাকিস্তানের মতো হয়ে গেছে। আদনানের তাচ্ছিলের হাসি দেখে জয় বিরক্ত হয়। আদনান শীষ বাজিয়ে আবরণের উপর নিচে পরক করে। আদনানের একরকম চাহনিতে আবরণ কিছুটা অস্বস্তিতে পড়ে। সেটা স্পষ্টভাবে নিজের চেহারায় ফুটে উঠেছে। আদনান কি যেন আনন্দ পেল জয়ের অবস্থা দেখে। পুনরায় শীষ বাজিয়ে আবরণের উদ্দেশ্যে বলে, বারবার যারা হেরে যায় তাদেরকে জয় বলে ডাকতে ইচ্ছেই করে না। কথাটা বলে শব্দ করে হাসে আদনান। আবরণ চল শক্ত করে বলে, জয় বারবার হেরে যাওয়ার মতো জিতে যাবে, শুধু সময়ের অপেক্ষা। আমার পাল্টা জিতবি। এক কাজ কর, তোর জয় নামটা পাল্টে নি। বারবার হেরে যাওয়া মানুষকে নিশ্চয়ই জয় বলে ডাকতে ইচ্ছে হবে না। তোর সমস্যা তোর কাছে রাখ। আর তুই কি শীষ বাজিয়ে আমাকে ইপ্রিজিং করছিস? আদনান হাসি থামায়, আশেপাশে তাকায়, হাত বাড়িয়ে বলে, বিশ্বাস কর ভাই, ইউনিক কিছু ট্রাই করছিলাম। এই ধর, বারবার হেরে যাওয়া লুজারকে একটু ইফটিজিং করা। আমার তোকে দেখে কি মনে হয় জানিস? কি? লাইফলেস। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আদনান বিরক্ত হয়ে জবাব দেয়। আদনানের কথায় জয় চোয়াল শক্ত করে নেয়। আদনান পুনরায় হেসে জয়কে ব্যঙ্গ করে নিচে বলে, নামটা পাল্টে নিস, লুজার রাখতে পারিস। লুজার আবরণ। আবরণ মৃদু চিৎকার করে বলে, এর মূল্য তোকে দিতে হবে। কত টাকা? আবরণ রেগে জবাব দেয় না। রাগের শরীর কাঁপছে তার। আদনান সেই মজা নিচ্ছে জয়কে নিয়ে। আদনান নিজের টাকাগুলো নিয়ে সেজান এবং নির্মাণকে নিয়ে বিদায় হয়। আবরণ তাদের যাওয়া দেখে ছেলেপেলেদের জিজ্ঞেস করে, আদনান কি নতুন রিলেশনে গেছে? তখন একটা ছেলে বলে, মনে হয় না, রিয়ানা আজাদের সাথে মনে হয় ব্রেকআপ করে নিয়েছে, এখন সিঙ্গেল মনে হয়। না, আদনানের মতো প্লেবয় সিঙ্গেল থাকে না। নিশ্চয়ই কেউ আছে, প্রকাশ করছে না। কিভাবে জানবো? যে কোনো মূল্যে, যে কোনোভাবে ওই মেয়ের ডিটেলস চাই আমার। চেষ্টা করব। আবরণ থমকে বলে, চেষ্টা কিসের? ওই মেয়ের ডিটেলস আমার চাই, মানে চাই। কথাটা বলে আবরণ বাইক নিয়ে চলে যায়। ছেলেগুলো তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদনান বাজারে এসে বাইক থামায়। আশেপাশে চোখ বোলাচ্ছে সে। টাকাগুলো কাকে দেওয়া যায়? আদনান কিছুক্ষণ বসে থাকার পর কিছুই পেল না। সেজন্য বাইক রেখে উঠে দাঁড়ায়। বাজারে হাঁটে, আশেপাশে দেখে। হুট করে নজরে আসে একজন রিক্সা চালক। আদনান দূরে দাঁড়িয়ে তাকে পরখ করে। লোকটার একটা পা নেই, এক পা দিয়ে রিক্সা চালায়, কিন্তু লোকটার রিক্সায় কেউ উঠছে না। ঠিকই, তার রিক্সা ক্রস করে পেছনে রিক্সায় গিয়ে উঠছে। আদনান বেশ কিছুক্ষণ সেটা পরখ করে এগোয়। রিক্সাওয়ালার সামনে যেতে লোকটা একটা হাসি দিয়ে বলে, সাহেব যাইবেন? আদনান নিজেও হাসে, আওড়ায়, হ্যাঁ যাব। কথাটা বলে রিক্সা উঠে আদনান। লোকটা খুশি হয়ে রিক্সা চালাতে শুরু করে। আদনান জিজ্ঞেস করে, আপনার পায়ে কিভাবে এরকম হয়েছে? লোকটা জবাব দেয়, অ্যাক্সিডেন্ট করেছিলাম, এরপর পা কেটে ফালাইয়া দিতে হইছে। ডেইলি কেমন চলছে রোজগার? চলে কোনো রকম, মানুষ আমার রিক্সায় উঠতে চায় না তেমন। আদনান জবাব দেয় না, নিচে তাকায়। লোকটা জিজ্ঞেস করে, কোথায় যাবেন সাহেব?
আদনান সামনে তাকায়, কিছুটা দূরে তার বাইক দেখা যাচ্ছে। আদনান বলে সে সামনের বাইকটা অব্দি যাবে। লোকটা সেখানে নিয়ে যায়। আদনান রিক্সা থেকে নেমে পকেট থেকে টাকার বান্ডেলটা বের করে লোকটার দিকে এগিয়ে দিলে লোকটা হাত দিয়ে ঠেলে দেয়, সে নিবে না। আদনান জবাব দেয়, আপনার উপকার হবে। লোকটা জবাব দেয়, না সাহেব, এত টাকা লাগবো না, আপনারে আমি খুশি মনে এনে দিছি। আদনান মৃদু হাসে, জোর করে টাকাটা লোকটার হাতে দেয়, নরম কণ্ঠে বলে, আপনার জন্য একদিন বড় হব, তখন আপনার মতো অনেককেই সাহায্য করব। লোকটা কৃতজ্ঞতার হাসি দেয়। আদনান সালাম দিয়ে হেঁটে বাইকের কাছে আসে, লোকটার দিকে আরেকবার তাইকে বাইকে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। আলাদা একটা শান্তি কাজ করছে নিজের মাঝে। খুশি মনে বাসায় আসে আদনান। এসে কলিং বেল চাপতে ইলমা দরজা খুলে দেয়। আদনান ইলমাকে দেখে বিরক্ত হয়, পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। আদনান এসে সোফায় বসে, তখন তৃপ্তি সেখানে উপস্থিত হয়। ইলমাকে বলে, এক্সাম কেমন দিচ্ছিস? আলহামদুলিল্লাহ, ভালো। ইলমার কথায় আদনান তার দিকে তাকায়, বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, রেজাল্ট আসলে দেখবো ন্যাকা কান্না। মেয়ে জাতির সব মিস গেলেও ন্যাকামি মিস যায় না। তৃপ্তি এসে আদনানের সামনে সোফায় বসতে আদনান সাথে সাথে বলে, এক গ্লাস ঠান্ডা পানি এনে দে তো। তৃপ্তি গর্জন দিয়ে বলে, যখন দাঁড়িয়েছিলাম বলতে পারলে না? এই বেয়াদব, পানি চেয়েছি, পানি এনে দে। উঠতে ভালো লাগছে না। আদনান চোখ রাঙায়। তৃপ্তি ইলমার দিকে তাকাতে আদনান জোরে বলে, ওর দিকে তাকাচ্ছিস কেন? ওর আনা পানি আমি পান করবো না। তৃপ্তি ইলমা দুজন ভুরুকুচকে তাকায়। তৃপ্তি জবাব দেয়, ইলমার আনা পানি পান করলে কি হবে? যদি বৃষ্টিস মিশিয়ে দেয়, প্রেমিক নারীর চক্ষুসুর আমি যে কোনো সময় মেনে দিতে পারে। আদনানের কথা ইলমা তেজ দেখিয়ে বলে, আমাকে খোঁচা না মারলে হয় না? এই তৃপ্তি, তোর ছেলে ফ্রেন্ড আছে? তৃপ্তি হতভম্ব হয়ে জবাব দেয়, না। গুড, কখনো ছেলে ফ্রেন্ড বানাবি না, ভালো মেয়েদের ছেলে ফ্রেন্ড থাকে না। তৃপ্তি জবাব দেয় না, মুখ টিপে হাসে। আদনান যে ইলমাকে খোঁচা মেরে কথাটা বলেছে সেটা স্পষ্ট। আদনান সোফায় দুহাত ছিটিয়ে বলে, তৃপ্তি, পানি আন। তৃপ্তি উঠেছে পানি আনতে। ইলমা বিরক্ত হয় আদনানের প্রতি। সোফার উপর থেকে একটা কুশন নিয়ে আদনানের মুখ বরাবর ছুঁড়ে মেরে বলে, নিজেরটা আগে দেখ, তোর নিজেরও মেয়ে ফ্রেন্ড আছে। আমার ছেলে ফ্রেন্ড নিয়ে আমার জামাইয়ের সমস্যা থাকবে, কোনো পরপুরুষের না। এই বেলিচা, একদম তুই তোকারি করবি না। আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবি না। কথাটা বলে ইলমা চলে আসে। আদনান ইলমা যাওয়া দেখে মৃদু চিৎকার দিয়ে বলে, প্রেমিক নারী বেশি বেড়েছিস তুই। আদনানের কথাটা শেষ হতে তৃপ্তি পানির গ্লাস নিয়ে হাজির হয়। আদনান রাগে ফুঁসতে ফুঁসতে পানি পান করে, শব্দ করে গ্লাসটা টেবিলের উপর রাখে। বাইকে চাবি নিয়ে রুমে আসতে রিয়ানার কল পায়। মুহূর্তে মেজাজ আরো খারাপ হয়ে যায়। চল শক্ত করে কল রিসিভ করে আদনান। রিয়ানা অপর প্রান্ত থেকে শোধায়, আমার ব্রেকআপ লাগবে। ওই, তোর সাথে এখন আমি রিলেশনে আছি নাকি যে ব্রেকআপ দেব? কথা যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকেই ব্রেকআপ ধরে নিয়েছি, এখন রঙ্গ করার জন্য কল দিয়েছিস? আদনানের কথায় রিয়ানা রেগে জবাব দেয়, এত তেজ কেন? তোর সাথে যে আমি রিলেশনে ছিলাম সেটাও তোর সাত কপালের ভাগ্য। এই চুপ, তোর মতো মেয়ের সাথে যে আমি আপনার এতদিন ছিলাম সেটা তোর সাত কপালের ভাগ্য। নিজেকে কি ভাবিস? কেন? আমার বউয়ের ভবিষ্যৎ বর। এই, তোকে বিয়ে করবে কে? নিজের দিকে তাকা আর ভাব, তোকে কে বিয়ে করবে? এই, তুই আমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক দেখেছিস? কত ছেলেরা মেসেজ দেয়। মাথা মোটা, ছেলেরা তোকে বিয়ের জন্য মেসেজ দেয় না, টাইম পাসের জন্য মেসেজ দেয়। আর কি বলতো, বউ হিসেবে ব্যাকডেটেড মেয়েরাই পারফেক্ট, তোদের মতো মাতারিটা না। ঠিকই তো, আমাদের কাছেই আসতে হয় প্রেমের জন্য। তা তোর ব্যাকগ্রাউন্ডেড কি হয়েছিল এতদিন যে মাতারিদের কাছে আসতে হয়েছে? নিজে তো একটা 12 ভাতারি। এই শালি, তুই কল রাখ। কথাটা বলে আদনান কল কেটে দেয়। ফোনটা বিছানায় ছুঁড়ে ইজি চেয়ারটায় বসে, মাথা গরম হয়ে আছে। তার উপর মানুষ কল করার আর সময় পায় না। আদনান চুলগুলো পেছনে হ্যান্ড ব্রাশ করে, কপাল স্লাইড করে কিছু চিন্তা করে। চলে যাওয়ার সময় যেন এক অদ্ভুত অনুভূতি, কখনো ভালো তো কখনো খারাপ কাটে সময়। তবে মাঝে মধ্যে আমরা সেই সময়ের কাটিয়ে আসা কিছু ঘটনা স্মরণ করতে গিয়ে কখনো মলিন হাসি, আবার কখনো আনন্দ নিয়ে হাসি। আমাদের পুরনো স্মৃতিগুলো এক ধরনের মিষ্টি বেদনা। মনে হয় যত কিছু হারিয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। কিন্তু তারপরও কিছু মুহূর্ত থাকে যখন সময়ের হাত থেকে কিচ্ছু ফেরানো যায় না। যেই ক্ষণগুলো আমরা ফিরে চাইলেও তার ফিরে আসে না। কিন্তু তাতে কি, আমাদের ভেতরের স্মৃতি, হাসি কান্নার মিশ্রণ আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করে। এভাবেই চলে যাওয়ার সময়
ভালো খারাপ সব কিছু মিলিয়ে আমাদের জীবনে এক নতুন দিশা তৈরি করে, যে দিশায় মাঝে মাঝে চোখে অশ্রু, মাঝে মাঝে মুখে হাসি, কিন্তু সবসময় হৃদয়ে একটা অদ্ভুত শান্তি থাকে। তৃপ্তি এবং ইলমার টেস্ট পরীক্ষা শেষ, কয়েকদিনের ভেতর রেজাল্টও দিয়ে দেবে। যেহেতু এক্সাম শেষ, সেজন্য তাদের কলেজ অফ। ইলমা তৃপ্তি দুজনেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ঈশিতাকে নাস্তা বানানোর কাজে সাহায্য করেছে দুজন। ফায়জা কিচেনে আসেওনি। চট্টগ্রাম থেকে আসার পর থেকে ফায়জা নিচের মতোই থাকে, তেমন কারোর সাথে কথাবার্তা বলে না। ইলমা যেখানে সেখান থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করে, তবুও খাবার টেবিলে বা নাস্তা খেতে বসলে মুখোমুখি হতে হয়। তবে দুজনের একজনও কেউ কারোর সাথে কথা বলে না। ইনান শেখ নাস্তা খেতে তারেক মাহমুদের পাশের চেয়ারে বসেছেন, বাকিরাও চুপচাপ নাস্তা খাচ্ছে। চামচ আর পানি ঢালার আওয়াজ ছাড়া তেমন কোনো শব্দ হচ্ছে না, বলা যায় সবাই নীরবভাবেই নাস্তা খাচ্ছে। এরই মাঝে ইলমা ইনান শেখকে বলে, বাবা তুমি ফ্রি আছো কবে? মেয়ের কথা ইনান শেখ জবাব দেন, ফ্রাইডে ছাড়া তো ফ্রি নেই। ইলমা জবাব দেয় না, বাকিরা তার দিকে তাকায়। আদনান একবার ইনান শেখকে তো আরেকবার ইলমাকে পরখ করে। তখন তারেক মাহমুদ বলেন, কেন, কিছু লাগবে? ইলমা মাথা নাড়ায়, আওড়ায়, ওই নতুন বাড়ি দেখবো। তখন ইনান শেখ বলেন, একেবারে কমপ্লিট হলে যেও, এখন তো পসিবল না। দিনের বেলা ছেলে পেলে থাকে, কাজ করে। শুক্রবার দিন এমনিতেও সময় চলে যায়, টের পাওয়া যায় না। ইলমা স্পষ্ট স্বরে বলে, আচ্ছা। বাকিরা খাওয়ায় মনোনিবেশ করে। আদনান ইলমার মুখের দিকে তাকিয়ে আছে, পরক্ষণে বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, নাটকের শেষ নেই। নাস্তা শেষ হতে তারেক মাহমুদ এবং ইনান শেখ বেরিয়ে যান। ইজাজও তার স্কুলের জন্য তাদের সাথেই যায়। ঈশিতা ফাইজা কিচেনে, তৃপ্তি তার দাদির সাথে রুমে গেছে। ইলমা এসে সোফায় বসে। আদনান পানির গ্লাস টেবিলে রেখে ইলমার সামনে আসে। আদনানকে দেখে ইলমা বিরক্ত হয়। আদনান নিজেও মুখশ্রীতে বিরক্তি ভাবটা ফুটিয়ে তোলে। দুজন দুজনকে দেখে বিরক্ত। আদনান ইলমার সামনে সোফায় বসতে বসতে বলে, বাড়ি দেখতে যাবি? নিয়ে যাওয়ার মতো কেউ নেই, তাই যাব না। আমার সাথে যাবি? আদনানের কথা ইলমা হকচকিয়ে যায়, সন্ধিহান দৃষ্টিতে তাকায়। ইলমার বিশ্বাস হচ্ছে না এটা আদনান, বেটা এতরূপ কিভাবে দেখায়। ইলমার অবস্থা বুঝে আদনান গম্ভীর কণ্ঠে বলে, সেদিন আমার সেবা করার জন্য ধরে নে, এটা তোর জন্য উপহার। তুমি কৃতজ্ঞতা স্বীকার করছো? আমি তো ভেবেছিলাম 1 নম্বরে অকৃতজ্ঞ। এই মেলিচা, মুখ সামলে কথা বল। মুহূর্তে রেগে ওঠে আদনান। ইলমা মুখ বাঁকিয়ে বলে, এই রাখবি না। ইলমার কথায় আদনান রেগে প্রত্যুত্তরে বলে, কথাবার্তা ঠিকঠাক করে বলবি, না হলে খবর আছে। এই কথায় কথায় থ্রেট দিলে তোর খবর আছে। তুই আমাকে তুই তুকারি করছিস কেন? তাহলে কিভাবে বলবো? ওগো শুনেছো, শুনে যাও, এভাবে বলবো? বেয়াদব একটা, সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এই ছাড়া তোরও তো মেয়ে ফ্রেন্ড আছে, তাহলে আমার ছেলে ফ্রেন্ড নিয়ে তোর এত ঝামেলা কিসের? দাদি! আদনান চেঁচিয়ে ডাকে। ইলমা নিজেও চিৎকার করে বলে, দাদি শুনে যাও। দুজনের ডাক শোনায় ফরিদা পারভিন এবং তৃপ্তি ছুটে আসে। তখন ইলমা বলে, তোমার নাতি এমন ঝগড়ুটে কেন? দাদি, মেলিজাকে বলো মুখ সামলে কথা বলতে, না হলে চট থাপ্পড় খাবে। নিজের মুখ সামলে রাখো, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না। পার্সোনাল ব্যাপার মাই ফুট। মেয়ে মানুষের আবার কিসের ছেলে ফ্রেন্ড? তৃপ্তির যে ছেলে ফ্রেন্ড নেই তাতে কি হয়েছে? এই তোমার মেয়ে ফ্রেন্ডদেরও তো ছেলে ফ্রেন্ড আছে। তুমি নিজের দিকে একবার দেখো। 101টা প্রেম করো, মেয়ে ফ্রেন্ড রাখো, তাতে কিচ্ছু না। আমারটা নিয়ে এত সমস্যা কিসের? এই বেশি বকবক করবি না। কেন কেন? ও সরি, ভুলে গিয়েছিলাম। তুমি তো নারী দরদি সমাজসেবক। না, ঠিক আছে ঠিক আছে। সদর ঘাটের প্রেমিক নারী, উল্টাপাল্টা বলবি তো খবর আছে। নারী দরদি সমাজসেবক মুখ বন্ধ করা। ওদের দুজনের ঝগড়া দেখে ফরিদা পারভিন এবং তৃপ্তির নাক মুখ কুচকে তাকায়। দুটোই সেই ঝগড়া পারে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কেউ এখন না থামালে ঝগড়া করতেই থাকবে। সেজন্য ফরিদা পারভিন বলেন, থামো তোমরা, ছেলে মানুষ এত ঝগড়া করে? দাদির কথায় আদনান প্রত্যুত্তরে বলে, আর মেয়ে মানুষ? ওরা একটু ঝগড়ুটে হয়। সবই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। কথাটা বলে আদনান উঠে দাঁড়ায়। ইলমা কুশান আদনানের দিকে ছুঁড়ে মারে। আদনান সেটা হাতে নিয়ে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। দুজনের ঝগড়াঝাটি দেখে ফরিদা পারভিন কপালে হাত দেন। ইলমা কুশন হাতে নিয়ে আদনানকে বলে, অসভ্য একটা। আদনান কথা বাড়ায় না, সে নিজের রুমে চলে যায়। ইলমা তার যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসে ওঠে। এই আদনানের খোঁচা মারা কথা এই জীবনেও যাবে না। ইলমার ইচ্ছে করছে তার স্লেভ ফ্রেন্ডদের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে। নিজের মেয়ে ফ্রেন্ড আছে, সেসবের সমস্যা নাই, তারটাই কেন এত সমস্যা? 2 দিন পর দেখা যাবে ইলমা বিয়ে করলে তার জামাই হবে।
জামাইয়ের সাথে পাশাপাশি সোফায় বসলে তাতে হবে একটা আদনানের সমস্যা হবে। বলবে পুরুষ মানুষের সাথে বসবে কেন? ভালো মেয়েরা পুরুষদের পাশে বসে না। ইলমা ধরে নিয়েছে আদনানের মাথার তার ছিঁড়া। সব ভাবনার মাঝে ইলমার মনে পড়ে আদনান তাকে বলেছিল বাড়ি দেখতে যাওয়ার কথা, কিন্তু কখন, কিভাবে? দিনের বেলায় যাওয়া যাবে না, রাতে তো একেবারেই না। ইলমা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। এসব নিয়ে আজ ভাবছে না সে। নিজের রুমে এসে রুম গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। রুম ঝাড়ু দেওয়া শেষ করে ব্যালকনিতে আসে ইলমা। টবের গাছগুলো দেখছে সে। নয়নতারা, অপরাজিতা, গোলাপ ফুলের টব। গোলাপ ফোটেনি, তবে নয়নতারা এবং অপরাজিতা ফুটে আছে। ইলমা একটা নয়নতারা ফুল ছিঁড়ে নিজের কানের পিঠে গুজে দেয়। বাইরে তাকাতে খালি মাঠটা চোখে আসে। তখন আদনান তাকে ডাক দেয়। ইলমা পাশে ফিরতে দেখে আদনান ব্যালকনিতে দাঁড়ানো। এই না ঝগড়া করে আসলো, এখন আবার ডাক দিচ্ছে। আদনানের ডাকে সাড়া দিয়ে ইলমা জবাব দেয়, কি বলবে বলো। 4:30টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি। কেউ জেগে ওঠার আগে আবার ফিরতে হবে। এই তোমার সাথে রাত বিরাতে আমি কেন যাব? কোন ভরসায়? না গেলে নাই, আমার কি ঠেকা নাকি তোকে ধরে বেঁধে বাড়ি দেখাতে নিয়ে যাওয়ার জন্য? শোন, তোর মতো ঝোঁক রুটে ছেলে ফ্রেন্ড রাখা মেয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। কত সুন্দর সুন্দর এক্স পড়ে আছে, তাদের প্রতি আগ্রহ নেই। তুই কোথাকার কে? যাব না, দেখা লাগবে না বাড়ি। তোরই লস। 1 ঘন্টার ব্যাপার, ভেবে দেখ। বাইরে একটা সুন্দর সকাল পাবি, বাড়িটাও ভালোভাবে ঘুরে দেখতে পাবি। এই একদম লোভ লাগাবে না। জানতাম তো লোভ আছে, সেই জন্যই লোভ লাগাচ্ছি। এমনিতেও ছেলে ফ্রেন্ড থাকা মেয়েরা একটু লোভই হয়। যাব না, তুই যা তোর বাড়িতে। কথাটা বলে ইলমার রুমে চলে আসে। আদনান ইলমা যাওয়া দেখে হো হো করে হেসে ওঠে। বাইরে তাকিয়ে বিড়বিড় করে বলে, পাগল একটা। মুহূর্তে সিরিয়াস হয়ে যায় আদনান। প্রেমিক নারীর মন মর্জি বোঝা দেয়। এখন বলছে যাবে না। আদনান সকালে ঘুমের ঘরে থাকলে আবার যদি বলে যাব, সেদিন ইলমা ভেবে পায়নি কি সিদ্ধান্ত নেবে। আদনানের সাথে যাবে নাকি যাবে না। আবার ভাবে কেউ দেখে নিলে তো ঝামেলা, কি করবে? কিন্তু আদনান যে ছেলে, কেউ তাদের একসাথে দেখে নিলে টু শব্দও করতে দিবে না। পারলে চোখটাই হাতে ধরিয়ে দিবে। ইলমা রুম জুড়ে পায়চারি করছে অবিরত। অনেক চিন্তা করে মাথা হ্যাং করে ফেলেছে, সেজন্য এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। বিকেলের দিকে গল্পের বই হাতে ইলমা ব্যালকনিতে যায়। বেতের চেয়ারে বসে গল্প পড়ায় মনোযোগ দেয়। বইয়ের নাম বুক পকেটের মায়াবিনী। লেখনীতে শার্লিন হাসান। বইটা বেশ মনোযোগ সহকারে পড়ছে ইলমা। তবে মাথার ভেতর একটা পোকা ঘুরঘুর করছে। সেটা হলো আদনানের সাথে যাবে কি যাবে না। ভোরের আলো ফুটেনি তখনও, চারপাশ তমস্যাচ্ছন্ন। আদনান ইলমাকে মেসেজ পাঠায়, কিও প্রেমিক নারী, ঘুম ভাঙেনি? অ্যালার্মের আওয়াজে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে ইলমা। চোখ মুখ ধুয়ে বসেছিল সবে। তখনই আদনানের মেসেজ আসে। ইলমা সিন করে কিছুক্ষণ রেখে দেয়। পরক্ষণে রিপ্লাই করে, এখন বেরোবো? আদনান ঘড়িতে সময় দেখে 4:45। এখন রওনা হলে যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট। 5:20 বেজে যাবে। কেউ টের পাওয়ার আগেই চলে আসতে হবে। সেজন্য ইলমাকে সাবধানে বেরোতে বলে আদনান নিজেও বাইকের চাবি নিয়ে রুম লক করে বাইরে আসে। তখন ইলমাও রুম থেকে বেরিয়েছিল। পুরো লিভিং রুমে হলুদ রঙের ড্রিম লাইট জ্বলছে। আদনানের অবয়ব দেখে ইলমা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দুজনে মেইন দরজার দিকে এগিয়ে যায়। এক্সট্রা চাবি থাকায় বেশি সমস্যা হয়নি। দুজনে বাইরে এসে তালা লাগিয়ে দেয়। আকাশের অন্ধকার কিছুটা কেটে এসেছে। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে। আদনান বাইক বের করে গার্ডেনে আসে। ইলমার দিকে তাকাতে দেখে চোখে মুখে এখনো ঘুমের রেশ। আদনান ইলমাকে একবার পরখ করে। সুতির 3 পিসের সাথে মাথায় ঘুমটা টানা, চোখে মুখে ঘুম ঘুম ভাব দেখে আদনান মুস্কি হাসে। বাইক স্টার্ট দিয়ে এগোতে ইলমা চেঁচিয়ে বলে, আমাকে রেখে চলে যাচ্ছ? আদনান গেটের বাইরে এসে বাইক থামায়। ইলমা দ্রুত পায়ে হেঁটে বাইরে আসে। আদনান ইলমাকে দেখে বলে, প্রেমিক নারী, একটা রিক্সা নিয়ে আমাকে ফলো করো। আদনানের কথা ইলমার রাগ হয়। ঝাঁঝালো কণ্ঠে বলে, ন্যূনতম জ্ঞান থাকলে এই কথা বলতে না। এই অন্ধকারে কি তোমার শ্বশুর আমার জন্য রিক্সা নিয়ে আসবে? যাব না আমি। দরজার চাবি দাও, চাবি দাও। আমার বাইকে মেয়ে মানুষ নেই না, তোর জন্য রুলস ব্রেক করতে পারবো না। হাত পেতে কথাটা বলে ইলমা। কণ্ঠস্বরে তেজ সুস্পষ্ট। আদনান এক নজরে ইলমার রাগে মুখটার দিকে তাকায়। পরক্ষণে বলে, উঠে বস। যাব না। এত তেজ কেন তোর? দেখ, তোর সাথে ঝগড়া করতে করতে 10 মিনিট ওভার। ধরা পড়লে তোর বাপ যাতে আমায় কিছু না বলে। তার মেয়ের ইচ্ছে পূরণ করতে গিয়ে সকালের ঘুম স্যাক্রিফাইস করে এসেছি। ইলমা আদনানের পেছনে উঠে বসে। বিড়বিড় করে বলে, মাতা। আদনান বাইক স্টার্ট দিতে দিতে বলে, প্রেমিক নারী, সুন্দরভাবে ধরে বসবি। বাইক এক টান দিলে আবার না রাস্তায় পড়ে যাস। এই মাতাল, বেশি জোরে বাইক চালাবি তো মাথার চুল টেনে ছিড়ব। আদনান মিডিয়াম স্পিডে বাইক চালায় যাতে ইলমার অসুবিধা না হয়।
দুজন অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। শেষ রাতের শীতল হাওয়া ইলমার চোখে মুখে এসে উপচে পড়ছে। মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে ইলমা। ঠান্ডা এখনো যায়নি, তার উপর বাইকে বসলে যে বাতাস চোখে মুখে আসে, না জানি ঠান্ডায় লেগে যায়। এসব চিন্তা করে ইলমা প্রাণ ভরে শ্বাস নেয়। এই সকালের সূচনার ঘ্রাণ এত মিষ্টি কেন? ইলমার এক হাত আদনানের কাঁধে, কিছুক্ষণ পরপর সেটার বাঁধন হালকা হয়। ভয় পেলে আবার জোরে চেপে ধরে ইলমা। মিনিট 10 মাঝে তারা পৌঁছে অর্ধকৃতির দালানের সামনে। ইলমা বাইক থেমে নেমে চারপাশে চোখ বোলায়। বাড়িটার দিকে নজর যেতে একরাশ ভালো লাগা কাজ করে। আদনান বাইকের সামনে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে সেটা টানছে, যার গন্ধে ইলমার নাকে ঠেকতে ইলমা কেসে ওঠে। আদনান সিগারেট লম্বা টান দিয়ে ধোঁয়াগুলো শূন্য ছেড়ে দেয়। ইলমা নাকে কাপড় দিয়ে এগিয়ে এসে বলে, সকালবেলা এসব ছাইপাশ না খেলে হয় না? সরাও এটা, না হলে বমি করে দিব। আদনান সেসবে ভ্রুক্ষেপ করে না, নিজের মতো করে সিগারেট টানতে থাকে। ইলমা কানের কাছে চেঁচিয়ে বলে, কথা কানে যায়নি? সিগারেট ফেলো, আর কখনো এসব মুখে তুলবে না। আদনান বিরক্ত হয়ে অর্ধেক টানা সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে নেয়। চকিত তাকায় ইলমার দিকে, মৃদু হেসে বলে, আমি সিগারেট খেলে তোর কি সমস্যা? এসব খেয়ে লাভ কি? নিজের ক্ষতি আর টাকা নষ্ট, এছাড়া আর কি? এত লাভ করে কি করব? বেশি দিন বাঁচবে, এখন সবকিছু হেলাফেলা মনে হয়, সেজন্য নিজের ক্ষতি নিজে করছো। একটা সময় দেখবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, তখন ভাবে সিগারেট একটু কম করে খেলে হয়তো আর একটু আয়ুকাল বেঁচে থাকতো। আরে প্রেমিক নারী ভালো জ্ঞান দিতে পারে দেখি। শোন মেরিচা, তোর জ্ঞান তোর কাছে জমা রাখ, এসব জ্ঞান আদনান মাথায় রাখে না। আশেপাশে মসজিদ আছে? জানি না। সত্যি নেই? মসজিদ দিয়ে কি করবি? নামাজ পড়বো। বাড়ি গিয়ে পড়িস, দেরি করতে পারবো না। না, তুমিও নামাজ পড়বে মসজিদে। পারবো না। কয় বছর হলো সেজদা দাও না? সেটা তোর জানতে হবে না। সৃষ্টিকর্তা মানো তো? আদনান নিশ্চুপ। ইলমা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারপাশে আজানের ধ্বনি কানে বাজছে। ইলমা আদনানের চোখের দিকে তাকায়। আদনান অন্যমনস্ক, কারোর মাঝেই বাসায় ফেরার তাড়া নেই। যেন এই জায়গায় এই সময়টা থেমে যাক, আরও কিছুক্ষণ সুন্দর মিষ্টি শীতল সকাল উপভোগ করা যাক। আকস্মিক ইলমা বিশেষ আবদার করে বসে, যেটা মানা আদনানের পক্ষে অসম্ভব কিছু। তবু ইলমা সাহস করে বলে, আজকে মসজিদে নামাজ পড়তে যাবে প্লিজ। তোর কথা আমি কেন শুনবো? আদনানের কথা ইলমা খানিক ভেবে জবাব দেয়, না, না শুনলেও সমস্যা নেই, মর্জি তোমার, অনুরোধটুকু আমার। আদনান কথা বলে না, সোজা বাইকে উঠে বসে। ইলমাকে বলে, বাড়ি আর দেখবি না? বাইকে উঠে বস। ইলমা মাথা নাড়ায়, আদনানের পেছনে বসে। তখন আদনান ইলমাকে বলে, তোর ঠান্ডা লাগছে? ইলমা মাথা নাড়ায়। আদনান বুঝতে পারছে না কেমন ঠান্ডা পড়ছে, কারণ তার পরনে জ্যাকেট আছে। ইলমা আদনানের কাঁধে হাত রেখে বলে, বাইকে স্টার্ট দাও। এখন কিন্তু জোরে চালাবো বাইক, বাতাসে জ্বর চলে আসবে। আরে আসবে না। আদনান ইলমাকে ধমকে বলে, এই চুপ, তুই বড় না আমি বড়? তুমি? তাহলে? বয়সে বড় তুমি, কিন্তু বুদ্ধিতে বলদ একটা। প্রেমিক নারী, মুখ সামলে কথা বলবি। পারবো না। সব ওই ছেলে ফ্রেন্ড রাখার পার্শ্ব প্রতিক্রিয়া। এবার ইলমা আদনানের মাথার চুল টেনে ধরে। আদনান ইলমার হাতের মুঠো থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, দেখ কত অধপতন তোর, সাহস বেশি বেড়ে গেছে না? কথায় কথায় খোঁচা মারবি না। তুই তোকারি করবি না। ইলমা চুপ। আদনান কথা না বাড়িয়ে গায়ের জ্যাকেট খুলে ইলমাকে দেয়। ইলমা বিরক্ত হয়ে সেটা গায়ে জড়িয়ে নেয়। এক হাত আদনানের কাঁধ ধরে রেখেছে। আদনান বাইকের লুকিং গ্লাসে এক নজর ইলমাকে দেখে ঠোঁট কামড়ে হাসে। পরক্ষণে বাইক স্টার্ট দেয়। ভাবছে তার 5 বছরের রুলস আজকে ভেঙে গুড়িয়ে দিল। শেষমেশ মেয়ে মানুষ বাইকের পেছনে বসালো। আদনান নিজের অধপতনের কথা ভেবে মৃদু হাসে, অথচ তার দীর্ঘশ্বাস ফেলার কথা ছিল। কিছু কিছু সঙ্গ ভালো কিছু বয়ে আনে, আবার কিছু কিছু সঙ্গ সর্বনাশ ডেকে আনে, যেমনটা আদনান এবং ইলমার ক্ষেত্রে। এই দুজনের সঙ্গ দুজনের জন্য বিপরীত কিছু। আদনানের ক্ষেত্রে সেটা ভালো কিছু বয়ে আনলেও ইলমার ক্ষেত্রে সর্বনাশ বই কি কিছু না। আদনান সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছাড়ে, মনকে মানায় তার জীবনে একটা সুন্দর সকালের সূচনা হবে আজ, একজন শুদ্ধ এবং পবিত্র নারীর হাত ধরে। এটা আশীর্বাদ ছাড়া আর কি। আদনানের মাঝে আলাদা ভালো লাগা কাজ করছে। এই শুদ্ধ এবং পবিত্র নারীর সঙ্গটা জীবনের শেষ পর্যন্ত থাকলে খুব কি ক্ষতি হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আদনানের কথিত পবিত্র নারী তার সাধ্যের বাইরে। ইলমা পুনরায় সকালে ঠান্ডা হাওয়া গায়ে মাখে, শরীর মন দুটোই যেন প্রাণবন্তর হয়ে উঠেছে।
আদনান বাইক এনে থামায় একটা মসজিদের সামনে। দোতলা বিশিষ্ট মসজিদ, নিচের তলায় ছেলেরা নামাজ পড়ে, উপরে মহিলাদের জন্য। মসজিদ গেটের সামনে বাইক থামিয়ে ইলমাকে নামতে বলে। ইলমা আদনানের কথা অনুযায়ী বাইক থেকে নামে। কোনো কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। এটা সত্যি আদনান ইলমার কথা রেখেছে। ইলমার চোখে মুখে মুগ্ধতার রেশ। আদনান কিছুটা আর চোখে ইলমাকে পরখ করে নেয়। পরক্ষণে তাড়া দিয়ে বলে, যা, নামাজের সময় চলে যাবে। তুমি পড়বে না? আদনান চুপ। ইলমা পুনরায় বলে, নামাজ পড়ে দেখো, শান্তি লাগবে, মনটা হালকা হয়ে যাবে। যা, তোর মন হালকা করে আয়, আমারটা নিয়ে ভাবতে হবে না। ইলমা হতাশ হয়। আদনান এত সহজে হার মানবে না, খারাপ পথ থেকে এত সহজে ফিরবে না। কিন্তু ইলমা জোর করার অধিকার নেই। শুধু মনে মনে একটাই প্রার্থনা, বিশেষ কেউ আসুক আদনানের জীবনে, যে তাকে সঠিক পথে আনবে, যার কথা আদনান একটু হলেও শুনবে। আদনানের ভোলার জন্য সেই বিশেষ মানুষটার আসা খুবই প্রয়োজন। ইলমা মলিন হেসে বলে, নামাজ পড়ার জন্য জোর করব না, মর্জির অধিকার তোমার, আনুষঙ্গিক অনুরোধটুকু আমার। আদনান নিশ্চুপ। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর আদনান স্মিত হেসে বলে, আচ্ছা বললাম নামাজ, তুই খুশি? ইলমা আদনানের প্রশ্নের জবাব দেয় না, নতুন করে আদেশ করে, আগে পকেট থেকে সিগারেট আর লাইটার ফেলে দাও। আদনান ইলমার কথায় চোখ রাঙায়। ইলমা সেসব তোয়াক্কা করে না, পুনরায় বলে, ফেলে দাও। পারবো না। কসম খোদার, সিগারেট না ফেলে মসজিদে প্রবেশ করলে মাথা ফাটিয়ে দিব। এই, একদম কথায় কথায় হুমকি দিবি না। পকেট থেকে সিগারেট ফেলো। আদনান বিরক্ত হয়। ইলমার কথা মতো আদনান লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে সেগুলো ছুঁড়ে ফেলে। দুজন দুদিকে অজু করতে চলে যায়। ইলমা অজু সেরে দোতলায় চলে যায়। আদনান নিচতলায় অজু সেরে মসজিদে প্রবেশ করতে দেহটা যেন হালকা হয়ে যায়। আলাদা একটা শান্তি অনুভব করছে সে, একবারে আলাদা শান্তি। গত ৩-৪ বছরে এই শান্তি অনুভব হয়নি তার। বলা যায় মসজিদে আসেনি সে, নামাজ পড়েনি, প্রাণ ভরে শ্বাস নিয়ে জামাতে নামাজ আদায় করে নেয়। যায় নামাজে বসে মুস্কি হেসে মোনাজাত করে। বাসায় ফিরতে হবে সেজন্য নামাজ শেষ হতে বেরিয়ে আসে আদনান। ইলমাও তখন দোতলার সিঁড়ি বেয়ে নামছিল। আদনানকে এক নজর দেখে মুস্কি হাসে ইলমা। মাথায় টুপি দেওয়াতে অন্যরকম লাগছে। আদনান নামাজ আদায় করেছে, এজন্য অনেক ধ্রুব। দুজন মুখোমুখি হতে আদনান বলে, তাড়াতাড়ি চল, তোর বাপ জানলে আমাকে শাসাবে। আসছি তো। দুজনে বাইকে উঠে বসে। এবার আদনান একটু জোরেই বাইক টান দেয়। মিনিট 5-এর মাঝে তারা পৌঁছে যায় বাসায়। আদনান ইলমাকে দরজার চাবি দিয়ে বাইক জায়গায় রেখে দেয়। ইলমা দরজা খুলে পা টিপে টিপে হেঁটে নিজের রুমে চলে যায়। দরজা লক করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মুহূর্তে চোখে ঘুম ভিড় করতে বিছানায় গায়ে লিয়ে দেয়। নবদিনের সূচনা এক অদ্ভুত আনন্দের অনুভূতি নিয়ে। প্রভাত বেলা যখন সূর্য উঠে আকাশে নতুন রঙের ছটা ফেলে, তখন প্রকৃতি এক নতুন জীবনের মতো সজীব হয়ে ওঠে। পাখিরা গানে গানে তাদের দিন শুরু করে, আর বাতাসে ভেসে আসে মিষ্টি শীতলতা। চারপাশে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ আলো, আর দিনের প্রথম রশ্মি পৃথিবীকে আলোকিত করে তোলে। মানুষের মধ্যে একটা নতুন আশা, নতুন সম্ভাবনা, নতুন স্বপ্নের অনুভূতি জাগ্রত হয়। নবদিনের সূচনা প্রকৃতির সঙ্গে মানুষের জীবনে নতুন এক শক্তি এবং প্রেরণা নিয়ে আসে। আজকেও ফজরের নামাজ আদায় করেছে আদনান। অ্যালার্ম সেট করে সময় করে উঠে অজু করে পাশের মসজিদে নামাজ আদায় করে সে। আজকে ইনান শেখের সাথে দেখা হয়েছিল মসজিদকে। আদনানকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় দেখে তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি তিনি, বরং এড়িয়ে গেছেন। সবাই মিলে সকালে নাস্তা খেতে বসেছে। আজকে ইলমা সবার জন্য কফি বানিয়েছে। ফায়জা রুটি ভাজি জুস খেলেও ইলমার বানানো কফি ছুঁয়েও দেখেনি। তাতে অবশ্য ইলমার মন খারাপ আসেনি। তার বাবা ইনান শেখ কফি খেয়েছে মানে ইলমার আর কিছু লাগবে না। খাবার টেবিলেই আরেক মাহমুদ তৃপ্তিকে জিজ্ঞেস করেন, তোমার রেজাল্ট দিবে কবে? তৃপ্তি প্রত্যুত্তর করে, 4-5 দিন পর। ইনান শেখ ইলমার দিক তাকান। ইলমা তখন কফিতে চুমুক দিচ্ছিল। ইলমার দিকে নজর সরিয়ে আদনানের দিকে তাকায় ইনান শেখ। সে খুবই ভদ্র ছেলের মতো নাস্তা করছে। কফি একবার শেষ করে আরেকবার নিয়েছে, যেটা ইনান শেখের চোখ কাড়ায়নি। এতই যখন কফির স্বাদ লেগেছে তাহলে একটু প্রশংসাও করুক। কিন্তু আদনানের মতিগতি বোঝা মুশকিল। গতকাল থেকে ইনান শেখ চিন্তিত। আদনানকে যেমন আগাগোড়া খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন, তেমনি ইলমার চালচলনও লক্ষ্য করছেন। কিন্তু দুজনের হাবভাব আগের মতোই। ইনান শেখ ধরে নিয়েছেন দুজনেই গভীর জলের মাছ। তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে, তার ধারণা চিন্তাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। ইলমা যেহেতু কলেজ নেই, সেজন্য নাস্তা সেরে ঈশিতাকে কাজে হেল্প করার উদ্বৃত্ত হয়। তৃপ্তি টেবিল গোছানোর কাজে ইনান শেখ মেয়েকে ডাকেন। ইলমা বাবার ডাক শুনে লিভিং রুমে আসে। আদনান সোফায় বসে ইনান শেখকে পর্যবেক্ষণ করছে। ইলমা আসতে ইনান শেখ চোখ দিয়ে ইশারা করে রুমে যেতে। ইলমা মাথা নাড়ায়। নিজের রুমে যেতে ইনান শেখও পেছন দিয়ে প্রবেশ করে। আদনান চিন্তিত ভঙ্গিতে বসে আছে, দেয়াল ঘড়িতে সময় দেখছে। প্রায় 20 মিনিট পর ইনান শেখ এবং ইলমার রুম থেকে বেরিয়ে আসে।
ইনান শেখের মুখ থমথমে, ইলমার মুখটা গম্ভীর এবং কালো করে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে কথা হয়েছে বা ইলমাকে বকাঝকা করা হয়েছে টাইপের ব্যাপার। আদনান ভুরু কুচকে তাকায়। ইনান শেখ ইলমাকে ধমকানো বা বকা দেওয়ার লোক না, তার মেয়ে তার চোখের মণি। কিন্তু হঠাৎ কি এমন বলল যে ইলমার মুখে অমাবস্যা রাতের ন্যায় আধার ঘনিয়ে আসলো? আদনান আজকে ভার্সিটি যায়নি, উঠে নিজের রুমে এসে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে। ভাবছে সেদিন রাতের কথা। আদনানের ঘুম ভাঙতে দেখে তার রুমে বিছানার পাশে একটা টুলে বসে ঘুমাচ্ছিল ইলমা। সরু লম্বা চুল, সারা পিঠ ছড়িয়ে ফ্লোর ছোঁয়া ছোঁয়া অবস্থা। ইলমার ঘুমান্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আদনান। শ্যামবর্ণ মুখশ্রীতে কি এমন জাদু ছিল যে আদনান নজর ফেরাতে কষ্ট হয়ে পড়েছিল। যেন মনে হচ্ছিল এই শ্যামকন্যার ঘুমান্ত নিষ্পাপ মুখটা সারা জীবন চোখের সামনে থাকুক। আদনানের হৃদয়ের শান্তি তার প্রেমিক নারী। একটা টুলে বসে রাত ঘুমিয়ে যাওয়া কতটুকু শান্তিদায়ক আদনানের জানা নেই। এদিকে হাতের ব্যথা, তার অবস্থা খারাপ, তার উপর উঠেছে জ্বর। কিভাবে ইলমাকে খাটে শোয়াবে? কিন্তু সে তো পুরুষ মানুষ। ইলমার মতো 1.5 ব্যাটারি ওজনের মেয়েকে কোলে তুলে খাটে শোয়ানো যাবে না। আদনান শোয়া থেকে উঠে বসে ইলমাকে পাশ কাটিয়ে ওয়ার্ড্রপের সামনে যায়। তার ওয়ার্ড্রপে এক্সট্রা কম্বল ছিল, সেটা বের করে আনে। নিচের ব্যবহৃত কম্বলটা কাউচে রাখে। এক নজর ইলমার দিকে তাকায় আদনান। তার চুলগুলো মাশাল্লাহ এত সুন্দর। আদনানের ইচ্ছে করছে চুলগুলো নিয়ে নাড়াচাড়া করার। সারা জীবন শর্ট হেয়ারের মেয়ে দেখে এসেছে সে। ইলমা অন্য সব মেয়েদের থেকে সত্যি আলাদা। তার চালচলন, পোশাক আশাক, চুল, ভদ্রতা, তেজ, পার্সোনালিটি আলাদা। আদনান নিজের ফোনটা হাতে নেয়। হোম স্ক্রিনে ইলমার সেদিন অবন্তীর গায়ে হলুদে তোলা খোলা চুলের ছবি, আর লক স্ক্রিনে ইলমারই একটা ছবি, শাড়ি পরা। ছবিটাতে বাচ্চা ইলমাকে দেখা যাচ্ছে। তখন ইলমা ষোড়শী কন্যা ছিল। আদনান লুকিয়ে ছবিটা তুলেছিল। নিজের পাগলামির কথা ভেবে মৃদু হাসে আদনান। এগিয়ে আসে ইলমার সামনে। যেহেতু ডান হাত কাটা বা বাঁ হাতে মৃদু শক্তি আছে, সেজন্য ইলমাকে বাঁ হাত দিয়ে পাজা কোলে করে নেয়। ডান হাতের শক্তি কম ব্যবহার করেছে। খাটে শুয়ে দিয়ে কম্বল গায়ে জড়িয়ে দেয়। নিজের দুর্বল শরীরটা নিয়ে কাউচে শুয়ে পড়ে আদনান। এক পা ফ্লোরে পড়ে আছে তার। হাত একটা বুকে গোছা আর একটা কপালের উপর দেওয়া। খারাপ লাগছে না, তবে বেডে ঘুমানোর মতো আরাম কোথাও নেই। কিন্তু একদিনের জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়। ভাবনা ছেড়ে উঠে লিভিং রুমে আসে আদনান। তৃপ্তি বা ইলমা কাউকেই দেখা যাচ্ছে না। আদনান ইলমার রুমের দরজার দিকে তাকায়, সেটা লক করা। আদনান ভুরু কুচকে তাকায়, হলো কি ইলমার? আদনানের ভাবনার মাঝে তৃপ্তি এবং দাদি আসে সেখানে। দাদি কলে কথা বলছে ফাতিয়ার সাথে। তৃপ্তি টিভি অন করে কার্টুন লাগায়। আদনান কার্টুন দেখে বিরক্ত হয়, বলে,